নমস্কার, পোস্ট ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের পোস্ট সিরিজের সেকেন্ড পার্ট। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সব অতিথিরা। আরেকবার আলাপ করিয়ে দেবো তাদের সঙ্গে। আমার একদম বাদিকে রয়েছেন বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত। প্রীতম, স্বাগত। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সম্রাট চক্রবর্তী। সম্রাটদা, আপনাকে স্বাগত। কংগ্রেসের মুখপাত্র রয়েছেন কেতন জয়সওয়াল। আর বাইরে থেকে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপালধর চক্রবর্তী। রাজাদা, আপনাকেও স্বাগত। আমরা অনুষ্ঠান শুরু করার আগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এর আগেও আমরা অনেকগুলো বিষয় বলেছি। আজকে মোদী প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একটা জিনিস বলেছে যে সন্ত্রাসবাদকে থামাতে ভারত যথোপযুক্ত জবাব দেবে এবং প্রত্যাঘাত করবে, এবং সেই বক্তব্য আমরা শুনিয়েছি। কিন্তু ভারত জবাব দেবে বা প্রত্যাঘাত করবে বা আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক হবে কি হবে না সেই বিষয় নিয়ে তো আরও নিশ্চয়ই সময় লাগবে, এত সময় নয়। কিন্তু যে বিষয়গুলো, অর্থাৎ যে কূটনৈতিক স্ট্রাইক যেটা ঘটেছে, অর্থাৎ সিন্ধু জলচুক্তি বাতিল করা হয়েছে, সমস্ত পাকিস্তানের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি হাই কমিশন থেকে সমস্ত অফিসিয়ালদের তুলে নেওয়া হয়েছে, যে কূটনৈতিক স্ট্রাইক হয়েছে, সত্যি কি আক্ষরিক অর্থে পাকিস্তানের উপর চাপ তৈরি করতে পেরেছে ভারত? রাজাদা, আপনার কাছে এই প্রশ্নটাই রাখতে চাইব যে এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্ক আজকে হয়তো অনেকগুলো জায়গায় স্তব্ধ হয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে বিশ্বের কাছেও দরবারেও যাতে পাকিস্তানের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। আজকে আমি যেটুকু শুনেছিলাম যে সাউথ ব্লকেও একটা বৈঠক হয়েছে, যেখানে 12টা দেশের কূটনৈতিক অফিসিয়ালরা ছিলেন, সেখানেও অনেক আলোচনা হয়েছে। পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করেছেন। এই মুহূর্তে সর্বদল বৈঠকও চলছে। তো সব মিলিয়ে এখন ভারতের যে স্ট্যান্ড, কিভাবে দেখছেন? আমি একটু বলার চেষ্টা করি যে সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি যা সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের ফরেন সেক্রেটারি ব্রিফ করেছেন। তাতে যে সিদ্ধান্তগুলো নেওয়া আছে তার মধ্যে অধিকাংশই অনেকবারই নেওয়া হয়েছে, মানে হাই কমিশনের স্টাফ কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া, সীমান্ত বন্ধ করে দেওয়া, এগুলো ঘটেছে। কিন্তু যে জিনিসটা কখনো ঘটেনি 1960 সালে যখন চুক্তি হয়েছিল, তারপরে ইন্দাস এবং তার উপনদী দিয়ে নিয়ে যে জল বন্টনের যে ব্যবস্থা রাষ্ট্র আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের ব্রোকারশিপে হয়েছিল, সেটা এই প্রথম কিন্তু ভারত বললো আমরা ভেঙে এই চুক্তি মানব না। এর আগেও 2016 সালে ভারত হুমকি দিয়েছিল, এবং তখন হুমকির ফলে কিন্তু পাকিস্তান বলেছিল এই তোমরা যদি জল বন্ধ করে দাও তাহলে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটা কিন্তু তারা বলেছে। আমরা কিন্তু সেই হুমকির ভয়ে কিনা জানি না, আমরা কিন্তু জল বন্টন আটকাইনি। হতে পারে আমাদের জলটা যদি আমরা আটকাই, রাখবোটা কোথায়, সে ধরনের ব্যবস্থা এখনো আছে কিনা আমি জানি না। হচ্ছে, আমার কয়েকটা মাত্রা তৈরি হচ্ছে, হয়তো আমরা করতে পারবো। তো আমাদের অন্য ভয়ও ছিল, চায়না হয়তো তিবেতে আমাদের সিন্ধু নদীর যেটা যে উৎসস্থল, সেখানে অনেক কিছু করতে পারে। কিন্তু এবারে একেবারে আমরা যখন জানিয়ে দিয়েছি, আজকেও কিন্তু পাকিস্তানের স্টেটমেন্ট এসছে যে জল বন্ধ করা মানে কিন্তু যুদ্ধের সমান। হ্যাঁ, যুদ্ধের সমান, এক্স্যাক্টলি। বোঝা যাচ্ছে ওই অ্যাকশনটা আমরা যেটা নিয়েছি অত্যন্ত কড়া। কেননা পাকিস্তানে এমনিতেই জল খুব একটা এগ্রিকালচারের জন্য জল পায় না, এবং ওদের মানুষ রুটি খায়, মানে সেটা গম থেকে তৈরি হয়। গম ওদের অনেক অনেক চাহিদা, অনেক চালের থেকে অনেক বেশি, গমে অনেক বেশি জল লাগে, এবং জল সিন্ধু এবং তার সেই সমস্ত উপনদীগুলি একমাত্র জল সরবরাহ করে। এখন সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে বিরাট শর্টেজ, এগ্রিকালচার প্রায় বিপন্ন, এবং একই সঙ্গে খাবার জলেরও একটা বড় শর্টেজ হয়েছে। এবং এই যে ধরুন আটা দেশে ফরেন এক্সচেঞ্জের যা অবস্থা, তারা অন্য দেশ থেকে অধিকাংশ জিনিসই কিনতে পারছে না। এখন যদি আটাও কিনতে হয়, বিপদে পড়তে। যাই হোক, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জল চুক্তি যেটা ভারত সরকার করেছে, একেবারে মানে যেটাকে আমরা বলি পানিতে মেরে ফেলা, পানিতে অন্য জলে মেরে ফেলা, সেটার একটা প্রচেষ্টা। তবে প্রধানমন্ত্রী যখন এরপরেও এই ঘোষণার পরও প্রধানমন্ত্রী যখন বলেছে যে আমরা এমন কিছু করবো কেউ মানে টেররিস্টরা কোনোদিন ভাবতেও পারে। সুতরাং বুঝতে হবে অনেক আমাদের খালি কূটনীতির একটাকে আমরা থেমে নিই, আমাদের ভাবনা চিন্তা এবং রয়েছে। এবং আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার, তিনিও বলছেন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ওই কিছুক্ষণের মধ্যে আমরা যেটা দেখলাম যে কূটনৈতিক স্ট্রাইক শুরু হয়েছে। এবার যেটা মনে হচ্ছে যে আর ওই সেই বললাম যে যেটাকে আমরা সার্জিক্যাল স্ট্রাইক বলে একটা বোমা মেরে এলে চলে এলাম, তা হয়তো হবে না। এবারে যেটা হবার সম্ভাবনা আছে, যেটা অনেকটাই মনে হচ্ছে পরিষ্কার, সেটা হচ্ছে পাকিস্তান অকুপায়েড যে কাশ্মীর যাকে, যেটা ভারত নিজের অংশ বলেই মনে করে, নির্বাচনের জম্মু কাশ্মীরের নির্বাচনের সময় সেটাও কিন্তু নির্বাচনের কথা বলে, সেটা পরে হবে, এরকমই জানানো হয়।
সুতরাং সেই জায়গাটাতে এবং সেখানেই কিন্তু আঁতুড় ঘর এই সমস্ত টেররিস্টদের ভারত চেষ্টা করবে সেই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে কিভাবে কবজা করা যায়। সেটা ইজি হয়তো নাও হতে পারে, সেটা কিন্তু 1 নম্বর দিক। 2 নম্বর, ভারত যেটা করার চেষ্টা করবে, দেখেছেন যে বালুচিস্তান সেটা একেবারেই প্রায় স্বাধীন হবার দোরগোড়ায় এসে রয়েছে। আমরা সেখানে খুব একটা কিছু মানে যারা স্বাধীন হবার লড়াই করছে পেছন থেকে আমরা হয়তো রসদ দিচ্ছি, কেননা আমাদের সঙ্গে ডিরেক্টলি কোনো বর্ডার সেখানে নেই। তার ফলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আফগানিস্তানে দিয়ে, ইরানকে দিয়ে। ইরান এবং আফগানিস্তান আমরা দুজনের সঙ্গে এখন খুব ভালো সম্পর্ক রাখছি এবং আফগানিস্তানের সম্পর্ক ভালো রাখার সুবাদে খাইবার পাখতুনখোয়া যেখানে সেখানেও একটা স্বাধীনতার তৈরি হয়েছে, কিন্তু বালুচিস্তান তারা অনেকটাই এগিয়ে আছে। তাদের যদি আরেকটু রসদ দেওয়া যায়, নিশ্চয়ই ভালো চেষ্টা করবে তাদেরকে কি করে সাপোর্ট করা যায় অন্য দেশের মাধ্যমে। নিঃসন্দেহে পাকিস্তানকে আরো টুকরো করা, মানে ভাবতেই পারবে না, মানে হচ্ছে দেশটাকে আরো কি করে টুকরো করা। এবং এক হচ্ছে পিওকে তোমরা দখল করে নিয়েছো, সেটাকে আমরা নেবার চেষ্টা করব। এবং এই দুটো জায়গাতে কি করে পাকিস্তান থেকে সরে আসা, সেখানকার মানুষই চাইছে। আমরা তো আর বালুচিস্তানদের বলিনি তোমরা ছেড়ে চলে যাও। দেশ যখন স্বাধীন হতো ওদের সুযোগ ছিল ভারতের সঙ্গে আসা, ওরা কিন্তু ভারতে আসতে চেয়েছিল। তখনকার ভারতবর্ষে যারা শাসন ব্যবস্থায় ছিলেন তারা সেভাবে আমল দেননি ব্যাপারটা। তার ফলে জিন্না, আমরা সবাই জানি জিন্নায় সুযোগটা নিতে। যাই হোক, সে বিতর্কে আমি ঢুকে আজকের এই পরিবেশ যখন সারা ভারত জুড়ে একটা ঐক্যবদ্ধ ভাব তৈরি হয়েছে, সেটাকে আমি কোনোভাবেই আঘাত করতে চাইছি না। সুতরাং বোঝা যাচ্ছে যে একটা কঠোরতম, একদিকে অর্থনৈতিক চাপ আর একদিকে হচ্ছে কাইনেটিক, যেটা মিলিটারি চাপ, এই দুই দিক থেকে সাহসী চাপের মধ্যে দিয়ে পাকিস্তানকে একেবারে জব্দ করার চেষ্টা নিশ্চয়ই চলছে। আমরা যখন বলেছি, আমরা এটাও জানি যে জল আমরা চুক্তিটাকে আবার রিল্যাক্স করে দেবো যদি পাকিস্তান কোনোভাবে সমর্থন করে, এগিয়ে আসে, আমাদেরকে কোনোভাবে সাবুত দেয়, কোনোভাবে এভিডেন্স দেয় তারা কি করেছে না করেছে। সুতরাং আমরা সব জায়গায় বলেছি, পাকিস্তানের তরফে যদি কোনো ধরনের দেখা যায় যে তারা কিছুটা আমাদের তাদের যে আগ্রাসী ভূমিকা থেকে সরে আসে, সেটা করবে না, কেননা মিলিটারি চাইছে। পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান এখন যারা আছে তারা অ্যাবসলিউটলি পাপেট সরকার, তাদের কোনো ক্ষমতা নেই। সেখানকার মিলিটারি আইএসআই যেটা পুরোটাই চালাচ্ছে, তারা এই জিনিস করার চেষ্টা করছে। এবং বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের এই মুহূর্তে যে ধরনের শাসন আছে, মিলিটারি বোধহয় কোনোভাবেই ক্ষমতা আসতে চায়। তার ফলে এই যদি ভারতবর্ষে এটা ভেবেছিল এটা একটা করে, মানে ভারত হয়তো কিছু করবে না, এই সুযোগে মিলিটারি হয়তো যিনি আছেন আসিম মনির, তিনি বোধহয় ভেবেছিলেন এই সুযোগ এখানে ক্ষমতা দখল করবে। যাই হোক, সেটা তার ব্যক্তিগত কি ইচ্ছে না ইচ্ছে আমাদের জানার দরকার নেই। তার যা ইচ্ছে থাকুক, যা অন্যায় ভারতের উপর করেছে, 140 কোটি ভারতবাসী ঐক্যবদ্ধ, সরকার তাদের তরফ থেকে জানাচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ একটা প্রয়াস নেব, পাকিস্তানকে এমন শিক্ষা দেবো সে বুঝে উঠতে পারবে না। সুতরাং কিছুটা ধাঁচ পাওয়া গেছে, জল বন্ধ করা একটা বড় ব্যাপার, বিরাট ব্যাপার। এবং তার সঙ্গে কিন্তু যুদ্ধের প্রস্তুতি চলছে। দেখা যাচ্ছে ভারত সরকার, আপনারা দেখেছে নেভি থেকে সিগন্যাল এসছে, নেভি যখন মিসাইল ছুড়েছে সিগন্যাল এসে গেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে অন্য সব এজেন্সি নিঃসন্দেহে তারা নানানভাবে তাদের বুঝিয়ে দেবে যে তারা অ্যালার্ট আছে। বেশ, সব দিক থেকেই ভারত চাইছে যে বিশ্ব দরবারেও যাতে পাকিস্তান সম্পর্কে জনমত তৈরি করা যায় যে কেন তারা সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়। এবং সেই কারণেই হয়তো ভারতের যে স্টেপগুলো একটার পর একটা আমরা দেখেছি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হয়তো সে কথা বলতে চেয়েছেন যে যারা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, যে ঘাঁটি থেকে তারা সন্ত্রাসবাদ চালায়, সেই ঘাঁটি চিহ্নিত করে আমরা তাদেরকে মারবো। অবভিয়াসলি আমি একটা কথা বলতে ভুলে গেছি, একটা কথা আমি বলে দিই। ব্যাপারটা হচ্ছে যে দেখা গেছে যে এই যে 26 জন নিরীহ পর্যটককে তারা মেরে ফেলে, তারপরে সারা দুনিয়া কিন্তু এখন ভারতের পক্ষে জানাচ্ছে, যে সহানুভূতি জানাচ্ছে, তারা নিন্দে করছে। এখন এইটাই হচ্ছে রাইট টাইম। ভারতবর্ষ জানে এখন সারা পৃথিবী যখন আমাদের দিকে আছে, তখনই একেবারে সুবর্ণ সুযোগ। এই সময় যদি আমি অ্যাটাক না করি, আমি কিন্তু পরবর্তীকালে আর পেরে উঠবো না। ঠিক, দিস ইজ দ্য রাইট টাইম, প্রত্যাঘাত করার রাইট টাইম অবশ্যই। তবে আমি একটু আমার পিসিআরকে বলবো যে হার হিম করা ফুটেজ, যে কথায় বলে না যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই, সত্যি ধর্ম আছে। নাহলে আজকে ধর্মীয় পরিচয় জেনে যেভাবে নির্বিচারে তাদেরকে খুন করা হয়েছে, এই ছবি না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। তো এতটাই ভয়ঙ্কর। এবং সেই ফুটেজ যদি আমরা একটু দেখাতে পারি, সেই ফুটেজ আমরা একটু দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আজকে বাংলার 3 জন পর্যটক মারা গিয়েছেন এবং তাদের সেই বডি নিথর আজ গতকাল রাতে কলকাতায় ফিরেছে, তাদের
সব শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তাদের পরিবারের অভিজ্ঞতাটা অত্যন্ত ভালো। সেই ছবি আপনারা দেখছেন যে মানুষ গিয়েছিলেন বেড়াতে, আনন্দ করতে, কিভাবে এক লহমায় সেটা বিষাদে পরিণত হয়েছে, যন্ত্রণা। আমরা একটু শুনবো সোহিনী অধিকারী, বিটেন অধিকারীর স্ত্রী ফিরে আসার পর তার অভিজ্ঞতা জানাচ্ছেন। আমরা তারপরে আমরা আলোচনা যাব কি বলেছেন সোহিনী। সোহিনীর বাড়িটা শুনুন। আমি আমার হাজবেন্ড ছিলাম, আমরা সোহিনীর বাইকটা শুনবো। আওয়াজ হচ্ছিল, তো এবার আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছি, হ্যাঁ গো এগুলো কিসের আওয়াজ হচ্ছে? তো ও বলছে হতে পারে ফায়ার ক্র্যাকার্স, কেউ খেলছে টেলছে হবে, বা মিলিটারিরা অনেক টাইমে হয় না প্র্যাকটিস করে, আমরা বুঝতেই পারিনি। হুট করে দেখলাম আমার বাচ্চাটাকে আমার হাজবেন্ড এভাবে টেনে, আর আগের দিনে যেহেতু বৃষ্টি হয়েছে ওখানে কাদাও ছিল, আমার বাচ্চাটাকে টেনে দেখছে আ করে চেঁচাতে চেঁচাতে যাচ্ছে। আমি না বুঝতে পারিনি কি হলো, হঠাৎ কি হলো। আমি পেছনে যখন ঘুরি তখন দেখি ডিস্টেন্স ছিল ধরুন আমি আপনি, একটা লোক রান করছে, এভাবে মেরে দিল, ডান, শেষ, পড়ে গেল। তারপরে আমাদের পেছনে যারা ছিল তারা এরকম করে মারলো, অনেকজন পড়ে গেল। আমি আর আমার হাজবেন্ডরা সবাই যেয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর পেছনে অনেকজন ছিল। ওনারা বললো যে সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো, সবাই হেড ডাউন করো। এবার আমার বাচ্চা তো ছোট, ও তো ফায়ার এগুলো শুনে প্রচন্ড আওয়াজ হচ্ছে, ও বলছে মামা ফায়ার গান, ইট ইজ পাটাশ, ইটস সাউন্ড, ইটস সো লাউড সাউন্ড। ও তো কাঁদছে, মামা সাউন্ড সাউন্ড করে কাঁদছে। আর আমার হাজবেন্ড ও একটু নার্ভাসও হয়ে গেছিল, ও বুঝতে পারেনি যে এরকম টেররিস্ট অ্যাটাক হবে। আর ততক্ষণ এই টেররিস্টটা চলে এসেছিল, ওর এখানে একটা ক্যামেরা ছিল। তো ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা মুসলিম সরে যান, কারা কারা হিন্দু আছেন বলুন, কারা কারা হিন্দু। আর আমার হাজবেন্ড আ করছিল। আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজবেন্ডের কিচ্ছু যাতে না হয়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে। আর এখানে গুলি করাটা আমি দেখিনি, ও দুটো গুলি করেছে। আমি ভেবেছিলাম যা হোক আমার উপরে হোক, আমার হাজবেন্ড বাচ্চার যাতে কিছু না হয়। কিন্তু যখন দেখেছে আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়েছি, ওরা পুরোপুরি শুধু মেন্সদেরই ওরা টার্গেটটা করেছিল যে ছেলেগুলোকেই মারবে। তারপরে সাইড হয়ে এখানটায় গুলি করে। বক্তব্য আমি সম্রাটদার কাছে যাবো। সম্রাটদা, আজকে সর্বদল বৈঠক শুরু হয়েছে, এতক্ষণে হয়তো সর্বদল বৈঠক শেষও হয়ে গিয়েছে এবং জানি গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে, ভারতকে কি সিদ্ধান্ত নিয়েছে, কূটনৈতিক স্ট্রাইক করেছে এবং আজকে প্রধানমন্ত্রীও সে কথা বলেছেন যে সমুচিত প্রত্যাঘাত করা হবে। আপনাদের দলের তরফ থেকে আজকে কি বক্তব্য থাকতে পারে? মানে প্রায় 45 মিনিট পরে সুযোগ পেলাম, সরি এতগুলো লোক, কিন্তু এই 45 মিনিট আলোচনায় আমরা একবার ওই কথাটা বললাম না বা আলোচনা করলাম না যে আজকে ভারতীয় সেনার ঝন্টু আলী শেখ, না আমি আসতাম সেটা, যাই হোক, ঝন্টু আলী শেখ উধমপুরে আজকে গুলির লড়াইয়ে মারা গিয়েছেন, মারা গেছেন বাঙালি কমান্ডার, প্যারা কমান্ডার। অবশ্য তাই না, আরো একজন বাঙালি বিএসএফ জওয়ান যে পাক রেঞ্জারদের হাতে ইতিমধ্যেই আটক হয়ে রয়েছেন, তাকেও এই মুহূর্তে আটক করেছে পাক। আমি শুরু করি ঝন্টু আলী শেখ অমর রাহে বলে, তার দুটো সন্তান আছে, স্ত্রী আছে, তার পরিবার আছে। তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জানাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতভাবে তার পাশে থাকবেন। ঝন্টু আলী শেখ একজন মুসলমানদের থেকেও তার বড় পরিচয়, তিনি একজন ভারতীয় নাগরিক, ভারত মাতার রক্ষার তাগিদে নেমেছিলেন। গতকাল এয়ারপোর্টে বিতান অধিকারীর দেহ যখন এসছিল তখন অনেক স্লোগানের মধ্যে একটা স্লোগান খুব ভাবে চোখে পড়েছিল, ভারত মাতা কি জয়। বিজেপির কর্মীরা, প্রীতম বলবে নিশ্চয়ই, বিজেপির কর্মীরা ভারত মাতা কি জয় বলেছিল। আমার একজনের কথা মনে পড়ছে আজকে, সালটা 1940, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই সময় গুজরাটের এক ব্যবসায়ী, প্রীতমরা গুজরাটি বলতে শুধুমাত্র হয়তো নরেন্দ্র মোদী আর অমিত শাহকে চেনেন, গুজরাটের একজন ব্যবসায়ী ইউসুফ মারফানি, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে অর্থ সাহায্য করেছিলেন। এবং সেই সময় একজন অন্ধ বৃদ্ধা ভদ্রমহিলা তার ছেলেকে আজাদিন বাহিনীতে তুলে দিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে
আজাদ হিন্দ ফৌজের যখন প্যারেড চলছিল, সেই অন্ধবিদ্যা ভদ্রমহিলা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে আসে এবং জিজ্ঞাসা করে আজাদ হিন্দ বাহিনীকে, তোমরা ভারত মাতার জন্য লড়াই করছো, তোমরা জানো ভারত মাতা কে? আজাদ হিন্দ বাহিনী বলেছিল, না আমরা জানি না। ওই অন্ধ বৃদ্ধা ভদ্রমহিলাকে দেখে সুভাষ বোস বলেছিলেন, ইনি হচ্ছেন ভারত মাতা। আর ভারত মাতার যিনি সন্তান আজাদ হিন্দ বাহিনীর জন্য লড়াই করেছিলেন, তার নাম শাহনাজ হোসেন। আমি সেই পরিপ্রেক্ষিতে সূত্র ধরে আসি। আমরা অনেক কিছু দেখলাম গতকাল থেকে আজ পর্যন্ত। দেখলাম বিরোধী দলনেতার হিন্দুস্তান মুর্দাবাদ। যাই হোক, এই প্রসঙ্গে আসছি না। আমরা এটাও দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীর রেড কার্পেটে জুতো পরে নিহত পর্যটকদের মালা দেওয়ার ফটো সেশন আমরা দেখলাম আজকে। সারা দেশ যখন শোকে ভারাক্রান্ত, দেশের প্রধানমন্ত্রী বিহারে নির্বাচনী প্রচার, ভোটের প্রচার করতে গিয়ে 28 মিনিটের বক্তব্যে শেষ 6 মিনিট পহেলগাঁওয়ের কথা উল্লেখ করলেন এবং মঞ্চে বসে রঙ্গ তামাশা নীতিশ কুমারের সাথে জোকসের আদান প্রদান এগুলো করলেন। শেষ 6 মিনিট তিনি বলেন। এবং অদ্ভুত ব্যাপার, আমার দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে দোভাষী নিয়ে হিন্দিতে কথা বলেন, আর আজকে বিহারের ওই মানুষগুলোর সাথে সামনে তিনি ইংরাজিতে কথা বক্তৃতা দিলেন। বিশ্ব মঞ্চে তার বক্তব্যটা স্থান পাওয়ার জন্য হয়তো হতে পারে, কিন্তু বিদেশে হ্যাঁ ঠিক প্রীতম বলবে, আমি তোমার সময় একদম বিরক্ত করবো না। বললেন সব ঠিক আছে। আমার আজকে কিছু জিজ্ঞাসা নেই, জানেন, এই যে হিন্দুদের ধর্ম দেখে হিন্দু বেছে মুসলিম বেছে, এই প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমাদের দেশের মুসলমানরা দেশের নাগরিক তো, আর আমাদের দেশের সেকুলাররাও দেশের নাগরিক। মারল কারা? পাকিস্তান থেকে আসা জঙ্গিরা। তারা জাত দেখে মেরেছে না ধর্ম দেখে মেরেছে? শুধু সেই জন্য পাকিস্তানের মুসলমান জঙ্গিরা আমাদের দেশে ঢুকে জাত দেখে মেরেছে না ধর্ম দেখে মেরেছে? সেই জন্য আমরা আমার দেশের নাগরিকদের ধর্ম যাচাই করব? আমার দেশের সংখ্যালঘু মুসলমানরা কি এই ঘটনার সঙ্গে যুক্ত? হিম্মত থাকে দেশের প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়ে নির্বিচারে মুসলমানদের মারুক, কারণ মুসলমানরা এসে মেরেছে, পাকিস্তানি মুসলমানদের মারুক। তা না করে আমরা কোথায় অন্য পলিটিক্স নিয়ে চলে যাওয়া, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আমার দেশের সংখ্যালঘু মুসলমানদেরকে দায়ী করছি, দোষারোপ করছি, জিজ্ঞাসা করছি। কতটা অমানবিক রাজনীতি হলে কেউ কি করেছে? মানে আমি গতকালকে এয়ারপোর্টে বিরোধী দলনেতার ভূমিকা, আপনাকে কে মেরেছে? হিন্দু মেরেছে না মুসলমান মেরেছে? মেরেছে মুসলমান, তাতে কি হয়েছে? আমার দেশের মুসলমানরা মেরেছে নাকি? আমার দেশের কোন মুসলমান মেরেছে নাকি? সেই হিন্দুত্ববাদ যেটা একদম সেই জায়গায়। আজকে আমি প্রথম সুদীপ্ত বাবুর প্রশ্ন থেকে আসে, অনেকগুলো প্রশ্ন আছে আমি করব না। আমার মনে হচ্ছে আজকে আমি সেই মানুষটাকে মিস করছি, সেই বায়োলজিক্যাল মানুষটা, যিনি আজকে বেঁচে থাকলে চোখে চোখ রেখে দেশের প্রধানমন্ত্রীকে হয়তো এই প্রশ্নগুলো করতেন। ये जो आतंकवादी हैं, ये नक्सलवादी हैं, उनके पास शस्त्र और बारूद कहां से आता है? वो तो विदेश की धरती से आता है और सीमाएं संपूर्ण रूप से आपके कब्जे में है। सीमा सुरक्षा बल आपके कब्जे में है। मैंने उनको दूसरा सवाल पूछा, हमने कहा आतंकवादियों के पास धन आता है, हवाले से आता है, पूरा मनी ट्रांजैक्शन का कारोबार भारत सरकार के कब्जे में है। এত বড় শোনানো যাবে না, আমি উত্তর নেব প্রীতমের কাছ থেকে, বুঝতে পারলাম। আপনি এটা বলছেন যখন তিনি প্রধানমন্ত্রী। শেষ করি একটা কথা বলে, সর্বদলীয় বৈঠক যেটা দিয়ে তুমি শুরু করেছিলে, এটা সর্বদলীয় বৈঠক নয়, পার্লামেন্টারি কমিটি, পার্লামেন্টারি পার্টির প্রতিনিধিদের নিয়ে বৈঠক। সর্বদলীয় বৈঠক হলে আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি আসতো, সেটা আসেনি। আচ্ছা, কাজে এটা সর্বদলীয় বৈঠক। কেন সর্বদলীয় বৈঠক? দেশের মানুষ রায় দিয়েছেন, দেশের মানুষ রায় দিয়েছেন। সর্বদলীয় সরকারকে নির্বাচিত করেছে নাকি? রাম মন্দির গড়ার সময় সর্বদলীয় বৈঠক হয়েছিল নাকি? নোটবন্দির সময় সর্বদলীয় বৈঠক হয়েছিল নাকি? ইলেকটোরাল বন্ডের সময় সর্বদলীয় বৈঠক হয়েছিল নাকি? 56 ইঞ্চি ছাতির কথা বড় করে বলছি আর জল বন্ধ করে পাকিস্তানকে শায়েস্তা করতে চাইছি, আবার নাটক। বেশ প্রীতম, জবাব দিতে হবে। এতগুলো অভিযোগ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ এনারা করবে, এটা নতুন কিছু না, কিন্তু আমি কিছু জিনিস বলবো, আমাকে সময় দেওয়া হোক। যে দেখুন, আজকে মোথাবাড়ি টু কাশ্মীর যে ট্রেনটা চলছে, এখানে দেখুন ওই 4 জন কি 5 জন কি 6 জন ছিল, তার মধ্যে যদি কাশ্মীরের লোকালরা
কেউ সাপোর্ট না করতো তাহলে এই ঘটনা ঘটতো না। এটা বাচ্চা ছেলেও জানে এবং প্রকাশ হবে তারা কোথাকার কি সব ইনভেস্টিগেশন চলছে। কিন্তু মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ থেকে আজকে পেহেলগাঁও কাশ্মীর যেই ব্যাপারটা চলছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি। এবং আমি আপনাকে বলছি কোরআনের শর্ট ভার্স বলে একটা বিষয়বস্তু আছে, সেখানে আপনার পরিষ্কার করে বলা আছে সূরা আয়াত তাওয়াব ভার্স নাম্বার 5, ওখানে পরিষ্কার বলা আছে, আমি ইংরেজিতে বলছি বা বাংলাতেও বলতে পারি, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশারিকদের হত্যা করো। মুশারিক মানে যারা পৌত্তলিক, মানে যারা মূর্তি পুজো করে, করো যেখানে তাদের পাও, তাদের বন্দি করো, অবরোধ করো, তার প্রত্যেক ঘাটিতে তাদের সন্ধান করো ওত পেতে বসে। কিন্তু তারা যদি তওবা করে, যদি নামাজ পড়ে, যাকাত করে, কালমা পড়ে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও। মানে ঠিক একদম আমার এই কথাটা আমি তো দায়িত্বহীন ভাষা বললাম, বলে দিলাম কোন আয়াত কোন সূরা কোরআনে কোথায় আছে। কেউ গিয়ে গুগলে সার্চ করতে পারেন, যেখানে বার করে একদম দেখুন। জঙ্গিরা তো এই পর্যটকদের একদম একদম এই পর্যায়ে কয়েকদিন আগে প্রথম কি হলো, প্রথম আমাদের রমজান মাস গেলেন, তারপর আসিম মুনির এই কথাটাই বলেছিলেন না যে আমার এবং তাদের মধ্যে কিছু কালচারাল ডিফারেন্স আছে, সেই জন্যই টু নেশন থিওরি হয়েছে, এই হয়েছে, এখানকার কিছু লোকজন চলে গেছে, ওখানকার কিছু এসছে, এই যে কিছু লোক রয়ে গেছে না, এই রয়ে যাওয়ার মধ্যে ডিএনএ তে প্রবলেম আছে। এই ডিএনএ প্রবলেম আছে, তার পৃষ্ঠপোষক হচ্ছে কিছু রাজনৈতিক দল। এই কয়েকদিন কিছুক্ষণ আগে তোমার এই যে বলছিল, অবাক লাগে, সারা ভারতবর্ষে সবাই এক হয়ে গেছে, সবাই ভারতবর্ষের অল পার্টি মিটিং গেছে, প্রত্যেকে বড় বড় চ্যানেল শেষ হয়ে গেছে এবং সেখানকার ইন্ডি জোটের যে প্রধান কংগ্রেসের যে আজকে এলওপি, তিনিও এসে বলছেন যে 100% গভর্নমেন্টের সাথে আছি, 100% যা স্টেপ নেবে তার সাথে আছে। এবং ওয়াসিউদ্দিন ওয়েসি, যাকে আমরা একদম ইসলামের পৃষ্ঠপোষক বলি, উনিও বলছেন যে একদম বেছে বেছে হিন্দুদের হত্যা করা হচ্ছে। কিন্তু এখানকার মমতা ব্যানার্জি, ওনার প্রবলেম হচ্ছে এটা বলতে যে হ্যাঁ টেরোরিজম হ্যাজ আ রিলিজিয়ন, আমি তো তোমাকে আয়াত বলে দিলাম, আমাকে চ্যালেঞ্জ করা হোক। সেটা বলতে কেন অসুবিধা হবে? কেন নিজের এই ঢাকগুড়গুড় করা, ঘুমটার নেচে খানটা নাচা, মানুষ মরে যাচ্ছে তাও আমরা বলতে পারবো না? এই যে ধরুন আজকে বিশ্বায়নের যুগে দু দেশের নিউক্লিয়ার জায়গা আছে, তাও আজকে প্রথম কি করলো ভারতবর্ষ, ইন্ডাস ভ্যালি ওয়াটার ট্রিটি বন্ধ করে দিল। পাকিস্তানের দিয়ে যেই জলটা ভারতবর্ষের থেকে যায় প্রায় 80% সেটা বন্ধ হয়ে গেল। এবং তুমি ভাবো তার কিন্তু কৃষকদের এই জলটা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, আমি তোমাকে বলছি, এবং 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 এটা কিন্তু কোনো মানে ওরকম ঘটনা 2014 গভর্নমেন্ট এসছে, 2018 থেকে কৃষ্ণগঙ্গা এইচইপি মানে হাইড্রেল প্রজেক্ট প্রায় 23 কিলোমিটার করে জলটা ডাইভার্ট করে প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। র্যাটেল এইচইপি, তোমার টুলটুল নারায়ণগঞ্জ ইন প্রজেক্ট 2016 তে কমপ্লিট, ড্যাম, এরকম প্রত্যেক প্রজেক্ট কমপ্লিট হয়েছে। কিন্তু কিসের জন্য? নরেন্দ্র মোদী কিসের জন্য করেছেন? ভারতবর্ষের ইকোনমি প্লাস সিকিউরিটিকে মজবুত করার জন্য। এই আজকে তুমি বলো না, আজকে কিছুক্ষণ আগে বলছিল একজন যে আজকে এমন একটা ইউনিপোলার দেশ, সবকিছু 1-to-1 ফাইট হয় না, প্রথমেই এই ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি, আর 5-7 দিনের মধ্যে ওখানে জল পাবে না। এবং ওখানকার যে নাগরিক তারা হাহাকার করবে এবং বলবে যে আজকে যেভাবে ওখানে এই যে কোরআনের আয়াতগুলোকে, আজকে আমি তো ভারতবর্ষের কিছু গুণী মুসলমান একদম নাম ধরে বলছি, তারা আজকে এগিয়ে আসুন, এগিয়ে এসে বলুন যে এই যে আমাদের আয়াতগুলো আছে এগুলোতে মানুষ বিভ্রান্ত হচ্ছে, এই আয়াতগুলো খালিজি মাদ্রাসা পড়ানো হচ্ছে, যেই খালিজি মাদ্রাসার লোকজন গিয়ে সেই মুর্শিদাবাদ থেকে শুরু করে আমার মনে হয় বক্তব্য এটা কিন্তু সবাইকে মিলে অ্যাড্রেস করতে হবে, প্রত্যেকটা ভারতীয়কে মানতে হবে, প্রবলেমটা মানতে হবে, তারপর ওষুধ। অবশ্যই আজকে আমাদের যে কজন ভারতবাসী মারা গেছেন, সে পর্যটক হোক বা সাধারণ মানুষ হোক, অবভিয়াসলি এটা কিন্তু দেশের ওপর আঘাত, একদম দেশের আত্মার উপর আঘাত, এটাই প্রধানমন্ত্রী আজকে বলেছেন। তো আমরা
এখানে রাজনীতির বাইরে গিয়ে আমার রাজনীতির বাইরে গিয়ে প্রবলেমটা বুঝতে হবে, সবাই মানছে, শুধু একমাত্র নেত্রীও মানছে না, নেত্রীর না ঠিক আছে ঠিক আছে, বেশি আলোচনা রাজনৈতিক কচকচানিতে গেলে না অনেক বিষয় ছিল, এটা ব্রড পার্সপেক্টিভ। আমি সমাজটাকেও বলবো আমরা রাজনীতির বাইরে গিয়ে একটু অন্যভাবে যদি ভাবি আমাদের আলোচনা আরো এগোবে, কারণ কেতনও এসে গেছে, কেতনকেও আমার বক্তব্য রাখতে হবে। আমি তোমাকে কংগ্রেসের যে তোমার যে ভদ্রলোক শশী থারুর, উনিও পরিষ্কার বলছেন বেশ বেশ, কিন্তু আজকে সেই কারণে সর্বদল বৈঠক ডাকা হয়েছে। অবশ্যই আমরা আসবো, সেই বিষয়ে আসবো। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি হবে, এই মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস। দাসবাবু আপনাকেও স্বাগত। আমরা ফিরবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। এবারে কেতনের কাছে, কেতন অবভিয়াসলি অনেকক্ষণ বসে আছো, বলার সুযোগ পাচ্ছ না, কিন্তু আমাদের আজকে এই মুহূর্তে যে সিচুয়েশনে আমরা দাঁড়িয়ে আছি সেখানে রাজনীতির থেকেও বড় ঊর্ধ্বে হচ্ছে আমাদের দেশের উপর আঘাত এনেছে, এবং সেখানে সর্বদল বৈঠকও ডেকেছে, গতকাল উচ্চ পর্যায়ে বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কূটনৈতিক কিছু স্ট্রাইক আমরা করেছি, সেটাও তোমরা সবাই জানো। গোটা বিষয়টা একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে অবভিয়াসলি যে ভূস্বর্গ এতটাই সুন্দর, মানুষ তো ঘুরতে যাবেই, সে ঘোরার মতন জায়গা, এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপন ফেরার যে পরিস্থিতি, আজকের এই ঘটনার পর আমার মনে হয় আরও মানুষ আতঙ্কিত হয়ে পড়বে, এবং ওখানকার যারা স্থানীয় মানুষ তারাও আতঙ্কিত হয়ে পড়ছে, কারণ বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা নির্ভর করে এই পর্যটকদের উপর। আজকের এই ঘটনার পর মানে কোথাও না কোথাও, আমি জানি না, প্রধানমন্ত্রী অবশ্যই বলছেন যে আমরা প্রত্যাঘাত করব, এবং সন্ত্রাসবাদী যারা জঙ্গি হানা করেছেন তাদের যারা মদত দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন তাদেরকে, অর্থাৎ পাকিস্তানের নাম না করে সরাসরি আক্রমণ করেছে। ওটা ঘটনার পর রাজনৈতিক দল হিসাবে কংগ্রেস অনেক বড় দল, কি প্রতিক্রিয়া? এবং প্রতিক্রিয়া একটু আগে যখন আমাদের ওই সর্বদলীয় মিটিংটা শেষ হয়েছে, তারপরে আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন রাহুল গান্ধীও বলেছেন, বা আমাদের পার্টি সব ক্ষেত্রে সবসময়, আর এটা ভারতের কালচার থেকে, যে বিজেপি কংগ্রেস বলে না, যখন এমন কোনো পরিস্থিতি আছে যেখানে ব্যাপারটা এটা দেশের একটা ইন্টেগ্রিটি, দেশের সার্বভৌমত্ব বা দেশের সুরক্ষা নিয়ে আছে, সেখানে কিন্তু আমাদের একটা মানে খুব ভালো একটা কালচার আছে যে আমাদের কোনো পক্ষ বিপক্ষ, এই পক্ষ ওই পক্ষ হয় না, সবাই মিলে একটাই পক্ষ হয়ে যায়, সেটা হচ্ছে ভারতের পক্ষ। এটা গেল একদিন। রাহুল গান্ধীও বলেছেন যে আমরা সরকারের সাথে আছি, সবাই বলছেন, এখানে সরকার, আমাদের সৈন্যবাহিনী বা আমাদের যারা ইন্টেলিজেন্স, তারা যা ডিসিশন নেবে আমরা মানে সবার পাশে থাকব, অবশ্যই করবো, মানে আমরা করতে বাধ্য, আমরা করবোই। ব্যাপারটা হচ্ছে এই যে ঘাত প্রতিঘাতের যে কথাটা হচ্ছে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এই প্রতিঘাত কি হবে, 100 জন মারা যাবে, 200 জন মারা যাবে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। কিন্তু আমরা ওই আঘাত নিয়ে, মানে এই যে ঘাত নিয়ে বেশি চিন্তিত, যে বারবার এরকম ঘাত হচ্ছে কেন। আপনি বলুন, এই যে বারবার যদি এরকম ঘাত আর প্রতিঘাত, ঘাত আর প্রতিঘাত যদি হতে থাকে, মানে আমাদের, মানে তুমি উড়ি, বালাকোট এইসব ঘটনাগুলো বলছো, বা কারগিল ওয়ার, আমাদের 26 জন মারা গেছে, তার সেখানে 260 জন মারা গেল, 10 গুণ বেশি। তবুও আমরা চাইবো যে আমাদের 26 জন কেন মারা গেল, এটা আমার কাছে বেশি চিন্তার বিষয়। এবার বিষয়টা হচ্ছে, এবার সেটা হলো, আমি এই যে আপনি বলছেন না যে চিন্তার বিষয় অবশ্যই, মানে ওখানকার যারা ঘুরতে গেছেন, অমরনাথ যাত্রাই জুলাই মাস থেকে শুরু হবে, 3 তারিখ থেকে। আমি নিজেও অমরনাথ যাত্রা 2 বার করেছি, এবারেও আমি মেডিকেল করিয়ে নিয়েছি অলরেডি। এই আমি ব্যাংকে বা অন্য কোনো মাধ্যমে আমি পারমিটটা নেবো, কিন্তু এবার আমার বাড়ি থেকেও বলছে যে পরিস্থিতি হচ্ছে, ওই পাহেলগাম থেকেই আমরা যাত্রাটা শুরু করি, পাহেলগামের চন্দন বাড়ি থেকে, ওখানে বেস ক্যাম্প হয়। আমার বাড়ি থেকেও বলছে, স্বাভাবিক সেটা, যে ওখানে পরিস্থিতিটা এমন। আমার পার্টির লোকেরাও, আমরা সিনিয়র নেতারাও বলছেন যে একবার ভেবে দেখ যাওয়া উচিত হবে কিনা, 100 বারে। কিন্তু যারা কাশ্মীরের কালচারটা দেখেছেন আজকে, তার ওই যারা জঙ্গিরা যে কাজটা করেছেন, এটার আমরা তো ঘৃণিত কাজটা করছি না, ধত্তহীন ভাষায় তাদেরকে আমরা সবাই কন্ডেম করছি। কন্ডেম করাটা কোনো বড় বিষয় না, কিন্তু তার থেকে এটা দেখতে হবে যে এর পিছনে চক্রান্তটা কি। এর পিছনে চক্রান্তটাই হচ্ছে পাকিস্তানের, বা তার পিছনে যে তার চীন এরা রয়েছে, তাদের চক্রান্তটাই হচ্ছে যে আমাদের দেশে একটা ডিস্টেবিলাইজেশন, তাদেরকে এটা ডিস্টেবিলাইজ করবে, এখানে হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করবে। হ্যাঁ, সবাই বলছে না যে টেররিজম হ্যাজ এ রিলিজন, হ্যাঁ আমিও স্বীকার করছি টেররিজম হ্যাজ এ রিলিজন। সেই রিলিজনটা কি? সেটা হচ্ছে টেররিজম। জঙ্গিদের কি ধর্ম? তারা জঙ্গি। এবার এরা কেন হিন্দু হিন্দু করে মারছে, বা যদি এটা মেনেও নিই যে হ্যাঁ হিন্দুদেরকে বেছে বেছে মারছে, কারণ তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ লাগাতে চায়।
এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে পাকিস্তানের যে ষড়যন্ত্র যে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করবে, পাকিস্তানের যে ষড়যন্ত্র যে আমাদের দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে, ঝামেলা তৈরি করবে, সেই পাকিস্তানের তালে তাল দিয়ে এ রাজ্যের সরকারি পার্টি কেন সেই তালে তাল দিচ্ছে? এরাও কেন হিন্দু মুসলিমে যাচ্ছে? আমি বলছি যে ওখানে যে ঘোড়া চালক সে তো তাকে কাফের বলা হয়েছে, হ্যাঁ, বলে তাকে খুন করা হয়েছে। তাকেও সে তো বাঁচাতে গেছিল, তারপর আমরা দেখেছি কেউ পিঠে নিয়ে বাঁচিয়েছে, বা অনেক যারা বেঁচে গেছেন তাদেরকে ওখানকার স্থানীয় মানুষরা হেল্প করেছে। আমি কাশ্মীরে বললাম যে অমরনাথ যাত্রায় গেছি, শুরু থেকে নিয়ে শেষ অবধি মুসলিমরাই ওখানকার আমাদের সব কিছু করেন। আমরা মুসলিমদের দোকান থেকে প্রসাদ নিয়ে আমরা ওখানে প্রসাদটা দিতে যাই, আর মুসলিমরা ওখানে বম ভোলে দিয়ে জয়ধ্বনি দেন। তো এইসব বিষয় কাশ্মীরে নেই, কিন্তু পাকিস্তান চায় যে ওখানে এইসব করে দিলে যাতে পর্যটক না যায়, যাতে ওখানে বেকারত্ব বাড়ে, আর বেকারত্ব বাড়লেই তারা তাদেরকে বোঝাতে সক্ষম যে হ্যাঁ তোমাদেরকে আমরা টাকা দিব, তোমরা ইট চালাও, পাথর চালাও, এইসব করো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বারবার কেন হচ্ছে পাকিস্তান বারবার মানে যখন দেখছি যে আবার এরা মানে দেশের ন্যারেটিভ চালাচ্ছে যে হিন্দুদের ওপর নাকি চলছে। আচ্ছা বলুন তো তাহলে সমস্যাটা কোন জায়গায়? যে যখনই বিজেপি সরকারে থাকে তখন হিন্দুদের বেশি সমস্যায় পড়তে হয়, যখন বিজেপি সরকারে থাকে তখনই কারগিলে ঢুকে যায়, কেউ জানতে পারে না। আজকেও দেখুন বিরাট বড় একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার রয়েছে, বাংলাদেশের ক্ষেত্রেও দেখছি যে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার রয়েছে। আমাদের কাশ্মীরের অনন্তনাগ ডিস্ট্রিক্টে যে পহেলগামটা রয়েছে, আর আমাদের যদি এদের কথাই মানি মুর্শিদাবাদ, মালদা, এগুলো তো বর্ডারিং স্টেট। এবার ওখান থেকে বাইরে থেকে আজকাল সোশ্যাল মিডিয়া অনেক রকম মাধ্যম আছে একটা গন্ডগোল সৃষ্টি করা যায়। এগুলো নজরদারি দেবে কে? কেন্দ্রীয় সরকার, হোম মিনিস্ট্রি, আমাদের তারা কোথায়? এবার প্রশ্নটা হচ্ছে যে বিজেপির আমলেই কারগিল হয়ে যাচ্ছে, বিজেপির আমলেই সংসদে হামলা হয়ে যাচ্ছে, বিজেপির আমলেই পুলওয়ামা হয়ে যাচ্ছে, উরি হয়ে যাচ্ছে, আর পুলওয়ামার আজ পর্যন্ত কোনো কিনারা পেলাম না। বারবার বলছি দেখুন, ঘাতের বিরুদ্ধে প্রতিঘাত আমরাও চাই, আমাদেরও এখন মাথা গরম রয়েছে, আমরাও চাই যে যেভাবে আমাদের 26 জনকে মেরেছে সেখানে সেরকম করা হোক। আমাদের কালকেও অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে এটাই সুযোগ আছে আমাদের মুজফ্ফরাবাদ দখল করে নেওয়া, এই মুহূর্তেই দরকার। কিন্তু বারবার আমরা ওই প্রতিঘাত থেকে বেশি এই ঘাত নিয়ে চিন্তিত যে আমাদের দেশের মানুষ মারা যাচ্ছে কেন আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে। খুব বড় কোশ্চেন। আমি গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের কাছে যাব। দাসবাবু, আপনার যা অভিজ্ঞতা, কি মনে হচ্ছে যে ভারতবর্ষে যেভাবে সন্ত্রাসবাদীরা বা সন্ত্রাস সংগঠনগুলো বা জঙ্গি সংগঠনগুলো অপারেট করে, মোডাস অপারেন্ডিং করে বিভিন্ন দিক থেকে, অর্থাৎ সীমান্ত দিয়ে যারা যেভাবে তারা ঢুকে পড়েন, বিশেষ করে কাশ্মীর বলুন, জম্মু বলুন বা অন্যান্য দিক থেকে বলুন, কিন্তু মানে কাশ্মীর এমন একটা জায়গা, এমন একটা সেন্সিটিভ জোন যেখানে এই বিচ্ছিন্নতাবাদীরা বারবার হামলা করে, সাধারণ মানুষের প্রাণ যায়। আর এবারে যে ঘটনাটা ঘটলো, মানে যেখানে বেছে বেছে হিন্দুদেরই মারা হলো, কোথাও কি মনে হচ্ছে না যে একটা হচ্ছে যে পিওরলি ইন্টেলিজেন্স ফেলিওর, আর যদি ভারত প্রত্যাঘাত করেও এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা সম্ভব? আর কে দাস? দেখুন, আমি কিন্তু এখানে কোনো রাজনীতিতে যাব না। প্রথম কথা, আমি রাজনীতির সম্বন্ধে বেশি জানি না, কিন্তু দরকার নেই, আপনি আপনার অ্যানালিসিস করুন। তো প্রথমে আমি বলবো কি, পাকিস্তানের সাথে আমরা 4 বার যুদ্ধ করেছি। বিভিন্ন রকমের সরকার ছিল, তখন কোনো একটা সরকার ছিল না। 1948-এ প্রথম যুদ্ধ হয়েছিল। তাহলে কি ওটা তখন কি ইন্টেলিজেন্স ফেলিয়ার ছিল? ওরা আর্ধেক কাশ্মীর আমাদের নিয়ে নিয়েছিল, প্রথম কথা। 65-এও যুদ্ধ হয়েছিল। 71 আমরা বাংলাদেশে গেছিলাম, কিন্তু প্রথম যে প্রিএম্পটিভ স্ট্রাইক করেছিল ফ্রম দ্য ওয়েস্টার্ন সাইড, ইন্ডিয়ার প্রায় 6খানা এয়ারফোর্সের ঘাঁটিতে, তো ওটাও তো একটা, তো তখনও তো অন্য গভর্নমেন্ট ছিল। তারপরে কারগিলের সময় তো বিভিন্ন গভর্নমেন্ট ছিল। তো আমরা কোনো একটা পার্টিকে, লেটস নট ব্লেম এনি পার্টি অ্যান্ড লেটস রাইজ অ্যাবাউট পার্টি পলিটিক্স। কাশ্মীরে এরকম একটা জায়গা যেখানে একদিকে পাহাড়, আপনারা বোধহয় যেখানেই গেছেন ট্যুরিজম প্লেসেস, বাট আই হ্যাভ সার্ভড দেয়ার। তো ওখানে ইটস ভেরি ডিফিকাল্ট টু বর্ডার দ্যাট পেট্রোলিং করা। ওখানে আমাদের আর্মি রয়েছে, কিন্তু লাস্ট 6 মাসে আমাদের প্রায় 1.5 লক্ষ মিলিটারি পার্সোনেল হ্যাভ বিন উইথড্রন। কেন কি বলা হচ্ছে কি না, এখন তো কাশ্মীর ভালো হয়ে গেছে, তো লেট দেয়ার বি রিডাকশন, মানে
নাম্বার অফ মিলিটারি পার্সন ওখানে কমিয়ে দেওয়া হবে। তো যেখানে যেখানে আগে যেরকম একটা সেক্টরের মধ্যে একটা রাষ্ট্রীয় রাইফেলসের ইউনিট থাকতো, এখন একটা রাষ্ট্রীয় রাইফেলস দুটো সেক্টরকে ম্যানেজ করছে। সো দ্য নাম্বার অফ মিলিটারি পার্সোনালের ডিপ্লয়মেন্ট কম হয়েছে প্রথমত। এই ধরনের কিন্তু ইট ইজ নট অনলি ইন ইন্ডিয়া, এরকম ধরনের যে নাশকতা আজ হয়েছে আমরা দেখেছি ইসরায়েলে হয়েছে। তো ওখানেও তো বর্ডার, ছোট্ট বর্ডার, কিন্তু ওখানেও প্যালেস্টিনিয়ানরা ঢুকে অ্যাটাক করেছিল। তো এটা বিভিন্ন দেশে হয়, অ্যান্ড ইন্ডিয়া ইজ নো এক্সেপশন। কিন্তু আমরা চেষ্টা করছি সবসময় এটা বাধা দেওয়ার জন্য। অনেক সময় উই আর সাকসেসফুল, অনেক সময় উই আর নট। এবার যখন করেছি, তো ইট ইজ টাইম টু টিচ পাকিস্তান এ লেসন। আর সেই লেসনটা নট অনলি অ্যাক্রস দ্য বর্ডার, আমাদের ভিতরেও আছে। কেন কি আই বিলিভ আমাদের দুটো তো এনিমি রয়েছে, পাকিস্তান অ্যান্ড চায়না, কিন্তু আরেকটা এনিমিও রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ 0.5, যারা নাকি আমাদের দেশের ভিতরে রয়েছে, who help our enemies to survive, and ওদের আমরা হেল্প করি ইন ভেরিয়াস ওয়েজ। তো এটা আলাদা ব্যাপার। কিন্তু পাকিস্তান থেকে যেটা অরিজিনেট হয়েছে, কারণ কি যারা নাকি জঙ্গিরা এসে আমাদের যে এই নরসংহার করেছে এই জায়গায় পেহেলগামে, দে ওয়ার ইউজিং ক্যামেরাস রেকর্ডিং করছিল কিভাবে ওরা মারছে। তো অবভিয়াসলি এই রেকর্ডিং গুলো ইট ওয়াজ বিং ট্রান্সমিটেড অ্যাক্রস দ্য বর্ডার। তো পাকিস্তানকে একবারে এরকম আমাদের একটা শিক্ষা দিতে হবে, and I'm sure the government is taking adequate steps. আমরা যুদ্ধ is never a fight between two armies, remember, কোনো দুটো আর্মির মধ্যে যুদ্ধ হয় না। যুদ্ধ is fight between two countries, and the national will of one country and the national will of another country, দুটো will হতে হবে। আর এই মুহূর্তে সারা দেশের মধ্যে, মানে ইন্ডিয়ার কথা বলছি, everybody wants revenge। আর এই মুহূর্তে সারা দেশের মধ্যে একটা হাহাকার নেচে রয়েছে কি we want এটার একটা প্রত্যাঘাত করতেই হবে। আমরা ডিপ্লোম্যাটিক্যালি একটা স্টেপ নিয়েছি গতকাল, এগুলো তো রয়েছেই, এন্ড আমাদের যে ওয়াটার এগ্রিমেন্ট অলসো হ্যাজ বিন অ্যাব্রোগেটেড, যেটাকে নালিফাই করা হয়েছে। কিন্তু মিলিটারিলি আই এম শিওর খুব শীঘ্রই, কেন কি আমরা একটা কোল্ড স্টার্ট, মানে হঠাৎ করে একটা যুদ্ধ হয় না। যুদ্ধ করার জন্য আমাদের কোর রিজার্ভ থেকে ফরওয়ার্ড কোশ্চেন করতে হয়। তো এগুলো সব উইল টেক টাইম, বাট আমরা এটা করব। প্রথম কথা দ্বিতীয় হচ্ছে, যারা নাকি এই সব ঘটনা করেছে, পারপেচুয়ার্স যারা নাকি, আর তাদের হ্যান্ডলার্স, তাদের আমরা বেছে বেছে আমরা বের করব, যেখানেই থাকুক, whether they are in Pakistan, whether they are in any country in the world, আমরা ওদের বেছে বের করব, আইডেন্টিফাই করব, and we will bring them to justice। সেটা কিন্তু এটা আমাদের দৃঢ় বিশ্বাস, and we will do that। এখন আপনাদের সামনে একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে, ইসরায়েল। ইসরায়েলে প্রায় 150 লোক ওরা কিডন্যাপ করে আর কয়েকজনকে মেরেছিল। হোয়াট ডিড ইসরায়েল ডু? 15,000 প্যালেস্টিনিয়ানকে মেরেছে, পুরো প্যালেস্টাইন এন্ড লেবাননকে ধূলিসাৎ করে দিয়েছে। এন্ড স্টিল, তারপরে ওরা সব যাদের কিডন্যাপ করা হয়েছিল তাদের তবুও বের করে নিয়ে এসছে। সো দ্য ওয়ার্ল্ডের সামনে এক্সাম্পল রয়েছে। সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ ভারতের সাথে এই মুহূর্তে আছে, and they are siding with India কি now you have free hand, and আমাদের কাছে ফ্রি হ্যান্ড রয়েছে। কিন্তু it cannot happen overnight। যা কিছু আমরা করব, it will take time, and তার জন্য আমরা I'm sure adequate, আমাদের সৈন্যরা প্রস্তুত obviously। দাজু আবার আসবো আপনার কাছে। 10 সেকেন্ড এক মিনিট অ্যাড করে দেব। এই যে মিটিংটা হলো, সর্বদলীয় মিটিং যেটাকে বলা হচ্ছে, এখানে সরকারও অ্যাকসেপ্ট করেছে যে আমাদের একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে, যেটা আমরা কথাটা বলছি সেটা বাস্তব। এবার আমার মনে হয় যে বিজেপি পার্টি যে হিন্দু মুসলিমটা করছে এটাকেই ঢাকার জন্য করছে। বেশ, আমি আসবো, আমি সম্রাট আসবো, তার আগে আমি হিন্দু মুসলিম এই পার্টি ওই পার্টি, it is a matter of, of course it is a matter of country, of course it is a matter of country, অবশ্যই অবশ্যই, of course we agree। রাজা গোপালদার কাছে, রাজা গোপালদা, বিশ্ব মঞ্চে এখন ভারতের অবস্থান যথেষ্ট স্ট্রং। অ্যাকচুয়ালি আপনিও বলছিলেন, কো ক্যাপ্টেন আর কে দাসও বলছিলেন, আপনার কি মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম টু হিট ব্যাক পাকিস্তান? হ্যাঁ, দেখুন, মানে যে কাজ তারা করেছে, যে যারা উচ্চালীলা চালিয়েছে, তাদের যদি আপনি লক্ষ্য করেন, অবজার্ভ করেন,
তারা কেউ লোকাল নয়, দে আর হাইলি ট্রেন্ড, মানে একেবারে আর্মি দ্বারা দীর্ঘদিনের ট্রেনিং তারা নিয়েছে, মানে ওই ধরনের, মানে আর্মির লোক ছাড়া এটা হতে পারে না, বুঝেছেন। সেখানকার সাধারণ মানুষ খেপে গিয়ে মারছে, এটা কিন্তু কোনোভাবেই তাদের তাদের যে ধরনের আচরণ এবং কি গুলি করে মারছে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই, এটা ভারতীয়তার সঙ্গে কাশ্মীরাতের সঙ্গে কোনো মেলে না। কাশ্মীরের মানুষ অত্যন্ত সংবেদনশীল মানুষ, তাদের সঙ্গে এটা মেলে না। দেখা যাচ্ছে এরা ভাড়া করা গুন্ডা, এদেরকে পাকিস্তান পাঠিয়েছে এবং পাকিস্তান, সুতরাং এটা যে সেখানকার একটা লোকাল টেররিস্ট গ্রুপ তারা তৈরি হয়েছে, এটা ভাববার কোনো কারণ নেই। যাই হোক, তাদেরকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন মোটামুটিভাবে কনভিন্সড হচ্ছি যে এরা পাকিস্তানের আর্মি দ্বারা ট্রেন্ড, আমাদের কিন্তু সেটা জবাব দেওয়ার সময় এসছে। আজকে আমার খুব অবাক লাগছে, ভারতবর্ষের সমস্যাটা ভারতবর্ষের বাইরে নয়, ভারতবর্ষের ভেতরে। এখানে কিছু মানুষ তারা রাজনীতির জন্য এমন ভাবটা দেখাচ্ছেন, বুঝেছেন, রাজনীতিটা দুদিন পরে করলেও তো হয়, দুদিন পরেও করার বক্তব্য ছিল, কিন্তু যেভাবে বক্তব্য রাখার চেষ্টা করছেন, কোনো কিছু সঠিকভাবে না জেনে যে ধরনের বিরক্ত প্রকাশ করছেন, এটা খুবই লজ্জা। তো যাই হোক, ভারতের আজকের যে জায়গায় ভারত দাঁড়িয়েছে, মোটামুটি সবকটা দেশ যারা শক্তিশালী তারা কিন্তু ভারতের কাছেই জানিয়েছে তারা 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 খুব মর্মাহত এবং তারা মনে করে যে ভারতের উপরে একটা অবিচার করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই দেখুন, বারবার সেটা শিকার আসবে। 26/11 কারা সরকার ছিল, কেউ একজন বলছিলেন। যাই হোক, সেসবগুলো রাজনীতিটা দূরে রাখাটাই ভালো, মানে তথ্য যোগ দিলে অনেক তথ্য এসে যায়। তখন আজকের দিনে সেসব মানে প্রত্যেক সরকার প্রত্যেকেরই নানান ত্রুটি বিচ্যুতি আছে, সেগুলো নিয়ে কথা বলার সময় আজকের নয়। তবে যেটুকুন আমি যেটা বলতে চাই যে ভারত সরকার দৃঢ়তা দেখাচ্ছে, সেই দৃঢ়তার পিছনে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো আছে কি না আছে বোঝা গেল। দেশের মানুষ চাইছে, দেশের মানুষ জবাব চাইছে, এটা পরিষ্কার। সুতরাং ভারত সরকার তার জবাব নিঃসন্দেহে দেবে। এবং কিভাবে যে পাকিস্তান ভারতকে দুর্বল করতে চাইছে, এই পাকিস্তানকে কি করে দুর্বল করা যায়, আর্থিক দিক থেকে, সামরিক দিক থেকে, পাকিস্তানের অখণ্ডতার দিক থেকে। ইন্দিরা গান্ধীকে আমরা ধন্যবাদ জানাই, বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। আমরা 2025-এ আমরা বালুচিস্তান স্বাধীন দেখবো না পাখতুনখোয়া কে স্বাধীন দেখবো, সেটা আমাদের সেটা পারিপার্শ্বিক অনেকগুলো পরিস্থিতি রয়েছে। যাই হোক, সেটার জন্য ভারত কিন্তু আফগানের সঙ্গে যোগাযোগ নিঃসন্দেহে রাখছে, ইরানের সঙ্গে রাখছে। তো যাই হোক, তো পাকিস্তানকে আর কোনোভাবেই মদত করা যাবে না, এটাই ভারতের সিদ্ধান্ত। আমরা দলমত নির্বিশেষে সেটাকেই সাধুবাদ জানাবো। ভারতবর্ষের ইন্টারনাল রাজনীতি আমরা নিশ্চয়ই রাজনীতি তারা করবেন, কিন্তু একটাই অনুরোধ, আজকের দিনে বা কদিন আমাদের এই একটা পরিস্থিতি আছে, দেশের মধ্যে আমাদের মতবিরোধ যেন আমরা পাবলিকলি নিয়ে আসি, কারণ আমাদের এই বক্তব্যগুলোকেই পাকিস্তান কিন্তু ব্যবহার করতে পারে। বেশ 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 সরওয়ারদা, অবভিয়াসলি রাজনীতি করার সময় এটা নয়, অবভিয়াসলি তার মধ্যে রাজনীতি এসে যায়, যেহেতু দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন। কিন্তু কোথাও মনে হয় না যে দেশের শত্রু সবার আগে তাকেই নিকেশ করা উচিত? অবশ্যই, আমি একদম সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশ ইস্যুতে আপনার মনে থাকবে, বাংলাদেশ ইস্যুতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে আছি, রাজনীতি করার সময় নয়। কিন্তু প্রশ্ন করাটা দেশদ্রোহিতা কবে থেকে শুরু হলো? আমার প্রশ্ন এখানে। আমি প্রীতমের দু একটা কথার উত্তর দিই। হিন্দু দেখে মেরেছে, ঠিক আছে, ফাইন। প্রথম আমাকে বলতে দাও, তোমার কথাটা আগে শেষ করে দাও। হিন্দু দেখে মেরেছে, ঠিক আছে, মানলাম। সীমান্ত থেকে ঢুকলো কি করে তার উত্তর দাও। সীমান্ত থেকে ঢুকলো কি করে তার উত্তর দাও। সীমান্ত থেকে ঢুকলো কি করে? আপনাদের ইন্ডিজোটা তো সীমান্ত কেন ভারতবর্ষে সীমান্ত সুরক্ষিত ছিল কিনা তার উত্তর দিতে হবে। সীমান্ত সুরক্ষিত ছিল কি ছিল না? 2000 পর্যটক ছিল। কেন প্রতিরোধ? যিনি আর্মির যে ভদ্রলোক উনি কি বললেন, ভারতবর্ষের মধ্যে যারা আছে তারা মদত দিচ্ছে, সেই খারিজি মাদ্রাসা পায়দা বা জঙ্গিগুলো বন্ধ করবেন না। যারা ওই দুজন আরো যারা তুমি আপনার জম্মু কাশ্মীর মোটামুটি চিৎকার করে উত্তর না দিতে চাইলে কিছু বলার নেই, উত্তরটা দিতে হবে। তো সীমান্ত পেরিয়ে ঢুকলো কি করে? বাংলায় সীমান্ত পেরিয়ে ঢুকলে হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে
দেয়নি। এখানে একটা আচ্ছা কারো কথা শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। আচ্ছা রাজা রাজা আচ্ছা এক মিনিট রাজাদা একটা কথা বলবে। বেশ 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 রাজাদা একটা কথা বলছে। একটা কথা খালি বলি, যারা আজকের এসব প্রশ্ন তুলছেন, আপনার খেয়াল রাখতে হবে হামাসের লোকজন কিন্তু ইসরায়েলে ঢুকে পড়েছিল, বেশ কিছু লোকজন ঢুকে পড়েছিল এবং বুঝেছেন তারা তখন ইসরায়েলের নিঃসন্দেহে ফেলিওর, যদি মনে করেন ইসরায়েলের ফেলিওর, আর যদি মনে করেন ভারত সরকারের ইন্টেলিজেন্স ফেলিওর, কিন্তু জবাবটা কি ঘটেছে, ইসরায়েল কি করেছে আপনাদের খেয়াল রাখতে হবে। নিঃসন্দেহে আমি সব একমত যে খালি ওই মিলিটারি দিয়ে ইন্টেলিজেন্স হয় না, মানুষের সঙ্গে সংযোগ থাকা দরকার। মানুষের সঙ্গে যে সমস্ত সেখানকার দোকানদার, সেখানকার ভিলেজার, তারা নিঃসন্দেহে এগুলো জানতে আচ্ছা আচ্ছা বেশ 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 আমাদের সময় 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 শেষ হয়ে আসবে। বেশ 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 আমি আর কি দাসের কাছে যাবো। বেশ প্রীতম প্রীতম শেষ করতে হবে। আমি আচ্ছা 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 একই কথা বারবার বলছো কেন? বেশ শেষ করতে হবে, শেষ করতে হবে, বাইরে থেকে আর কি দাস করছে। আচ্ছা আচ্ছা প্রীতম 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 দাদা 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 যে শুভেন্দু অধিকারী বাংলার মাটিতে দাঁড়িয়ে আচ্ছা হিন্দুস্তান মুর্দাবাদ বলে, এটা ভুল হতে পারে, এটা ভুল হতে পারে। আর কে দাস, আর কে দাস, বেশ 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 আর কে দাস, দাসবাবু, সম্রাট 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 দা সম্রাট দা সম্রাট দা সম্রাট দা বেশ আমার সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ, সময় শেষ। বেশ 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 দাসবাবু, দাসবাবু আমাদের হাতে একদম সময় নেই, শেষ করব। আপনার 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 লাস্ট একটা বক্তব্য আমি নেব যে ভারতের নৌবাহিনী তিনটে সামরিক বাহিনী ভারতের এই মুহূর্তে যে শক্তি নিয়ে এই মুহূর্তে রয়েছেন এবং পাকিস্তানের যে শক্তি আমরা জানি সামরিক শক্তি, অবভিয়াসলি তাদের কাছেও নিউক্লিয়ার আছে, আমাদের কাছেও নিউক্লিয়ার আছে। কোথাও মনে হয় না যে আমরা এতগুলো ওয়ার দেখেছি ভারত পাকিস্তান, আরও একটা যুদ্ধের খুব কাছাকাছি এই মুহূর্তে আমরা কি এসে গেছি? সত্যিই কি আজকে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে আমরা প্রত্যাঘাত করব, সেটাও কি খুব মানে এই মুহূর্তে খুব একটা জায়গায় এসে পৌঁছে যে হয়তো আবার একটা আমরা যুদ্ধের মুখোমুখি হতে চলেছি? ছোট্ট করে একদমই আমার নিজের ধারণা কি আমরা অনেকটাই একটা এরকম একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে আমাদের তিনটেই ফোর্সেস, আর্মি, নেভি এন্ড এয়ারফোর্স ইজ অন হাই অ্যালার্ট। একই ব্যাপার পাকিস্তানে। আর আমি আগেও বলেছি যুদ্ধ ইজ নট বিটুইন দ্য ফোর্সেস অফ দ্য টু কান্ট্রিজ, যুদ্ধ ইজ বিটুইন টু কান্ট্রিজ, দ্য উইল অফ টু কান্ট্রিজ। ওখানকার লোকজন, ওখানকার জনগণ, দে ওয়ান্ট দ্য ওয়ার, তাহলেই কিন্তু যুদ্ধ হয়। জাস্ট আর্মি চাইলে ওয়ার হবে তা হয় না। সো আমরা কিন্তু সেই অনেকটাই সেই পর্যায়ে পৌঁছে গেছি অ্যান্ড আই এম শিওর খুব তাড়াতাড়ি আমরা এটার একটা ফল পাবো। বেশ 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 আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। প্রীতম এই ছবিটাকে একটু যদি ফোকাস করে দেখানো যায় না, এখন যে একজন লুঙ্গি পরা ভদ্রলোককে পাকিস্তানের খারাপ আর্মি তখন প্যান্ট চেক করছিল 1947 না, এই ছবিটা তো ভাইরাল হয়েছে, আমরা দেখেছি সোশ্যালে ভাইরাল। দেশের প্রধানমন্ত্রী লুঙ্গি দেখে ধর্ম বলে দেয়। আরে জ্যোতিবাবু ধর্ম নিয়ে আলোচনা করে লাভ নেই, লাভ নেই, লাভ নেই। শেষ করতে হবে, শেষ করতে হবে, হাতে একদম সময় নেই, সময় নেই, সময় নেই। হিন্দু মুসলিম নিয়ে বিচার করা যাবে না। ভারতের সার্বভৌমত্বে আক্রমণ হয়েছে, ভারতের আত্মাকে আক্রমণ করেছে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা আজ ভারতে এসে আক্রমণ করে গেছে, এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। জবাব চায়, দেশবাসী জবাব চায়, প্রত্যাঘাত চায়। যত দ্রুত সম্ভব পাকিস্তানকে সমুচিত শিক্ষা দিতে হবে, আমরাও সেটা চাই। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে যাচ্ছেন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।